যেদিন ঘর ভর্তি মানুষের সামনে আমার নিজের আপন বোন চিৎকার করে বলেছিল আমি তার বান্ধবীকে গতকাল কথার ছলে শুনশান জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করেছি, সেদিন আমার গলার স্বর যেন আটকে গিয়েছিল। অথচ গতকাল আমার বোন রিশার হবু বড়ের সাথে তার বান্ধবী রহিকাকে পার্কে নোংরামি করার সময় হাতে নাতে ধরেছিলাম আমি। হয়তো এরই প্রতিশোধ নিতে আজ আমাকে এই কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। যখন আমার বাবা আপুর ছোটবেলার বান্ধবী রহিকাকে জিজ্ঞেস করছিলেন আপু যা বলেছে তা সত্যি কি না, সেদিন মিথ্যে কান্নায় ভেঙে পড়ে সবাই। সামনে রহিকা একটা মেডিকেল রিপোর্ট তুলে ধরে হ্যাঁ সূচক উত্তর প্রকাশ করেছিল। মেডিকেল রিপোর্টে স্পষ্ট উল্লেখ করা ছিল যে রহিকার সাথে শারীরিক সম্পর্ক হয়েছে, কিন্তু সেটা ঠিক কে করেছে সেটা কেউ একবার খুঁজে দেখারও প্রয়োজন বোধ করেনি। একটা নির্দোষ ছেলেকে ফাঁসাতে এতটুকু প্রমাণই হয়তো রহিকার কাছে যথেষ্ট ছিল। সেদিন জীবনে প্রথম আমার বাবা তার বেল্ট দিয়ে আমাকে আঘাত করে। মা ঘৃণায় মুখ ঘুরিয়ে নিয়েছিলেন। চাচা চাচি শুধু অবাক হয়ে অশ্রুভরা চোখে আমার দিকে তাকিয়েছিলেন। হয়তো তারাও আমার কাছে এমন একটা জঘন্য কাজ আশা করেনি। মা বাবার পরে এক চাচা চাচি ছিল যারা আমাকে খুব ভালোবাসতেন। সেদিন সব কিছুই যেন আমার বিপক্ষে ছিল। কেউ আমায় সাপোর্ট করেনি হাজারবার বললেও যে আমি নির্দোষ, কিন্তু কেউ শোনেনি আমার কথা। সবাই রহিকার দেখানো মেডিকেল রিপোর্ট আর রহিকার চোখের মিথ্যা অশ্রুগুলোই বিশ্বাস করে সদরে বরণ করে নিয়েছিলেন। সেদিন আমি চাইলেও চিৎকার করে এই কথা বলতে পারিনি, বন্ধুরে গতকাল তোর হবু বরের সাথে রহিকাকে নোংরামো করার সময় হাতে নাতে ধরেছিলাম, কিন্তু আমি নিরুপায় চাইলেও বলতে পারিনি, কারণ আমার কাছে কোনো প্রমাণ ছিল না। আর প্রমাণ ছাড়া এই কথা বললেও কেউ আমার কথা বিশ্বাস করবে না। খুব ইচ্ছে ছিল একদিন অনেক বড় হব, অনেক নামডাক কামাবো, বিদেশে পড়ালেখা করতে যাব, কিন্তু সেই ইচ্ছেগুলো যেন ইচ্ছে হয়েই রয়ে গেল। পরীক্ষায় সব সময় ভালো রেজাল্ট করাতে সেদিন আমার বিদেশে পড়াশোনার জন্য যাওয়ার কথা, কিন্তু তার হয়ে উঠল না। আজ 5 দিন ধরে নিজের রুমেই কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছি আজ আমার বিয়ে। হ্যাঁ ঠিকই শুনেছেন, আর বিয়েটা ঠিক কার সাথে হতে যাচ্ছে সেটাও নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন। কথাটা যেন বাহিরে না ছড়িয়ে পড়ে, তাই শেষমেশ পরিবার ও বংশের নাম রক্ষার্থে আমার বাবা রহিকার সাথে আমার বিয়ে নামক এক পবিত্র বন্ধনে আটকে দেয়। রাত যখন 1:30 এর কাছাকাছি, তখন আমি নিজের রুমে অর্থাৎ বাসর ঘরে না গিয়ে রুমের কিছুটা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিকোটিনের বিষাক্ত ধোঁয়া ওড়াতে বিফোর ছিলাম। হঠাৎ পেছন থেকে বাবা আমাকে ঘুরিয়ে দুটো কষে থাপ্পড় বসিয়ে দেয় আমার গালে। চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, এছাড়া আর করার কী বা আছে আমার কাছে। বাবা বললেন, তোর মতো কুলাঙ্গার ছেলেকে জন্ম দেওয়াটা যে কত বড় আমার ভুল ছিল সেটা আজ আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। মেয়েটার জীবন তো একবার নষ্ট করেছিস, এখন বিয়ের পরেও আবার কি নষ্ট করতে চাচ্ছিস? যা নিজের রুমে যা বলছি এক্ষুনি। বাবা এসব মিথ্যে, তুমি একবার ভেবে দেখো আমি কী রকম একটা জঘন্য খারাপ কাজ করতে পারি। বিশ্বাস তো আমিও করতে চাইনি, কিন্তু মেডিকেল রিপোর্টেই তো আসল মানুষ রূপী জানোয়ারটাকে সবার সামনে তুলে ধরলো। বাবা, চুপ কর, আমি তোর মতো কুলাঙ্গারের মুখে আর কোনো কথা শুনতে চাই না। অতঃপর আমি বহু কষ্টে নিজের চোখের পানি আটকে মাথা নিচু করে সেইখান থেকে নিজের রুম অর্থাৎ বাসর ঘরে প্রবেশ করতেই দেখতে পেলাম রহিকা আমার বোন রিশার হবুবর রাফসানের সাথে নোংরা নোংরা ফোনে কথা বলছে, হাতে তালি বাজিয়ে। তখন আমি বললাম, বাহ বাহ, কি দারুণ অভিনয় করো তুমি। রহিকা ফোন কেটে দিয়ে বলল, আমি তো জন্মগত অভিনেত্রী। তা তুমি কি জন্মগত চরিত্রহীন? চুপ কর কুত্তার বাচ্চা। কেন কেন তুমি আমাকে এইভাবে ফাঁসালে? কি পেলে এইসব করে? আচ্ছা তুমি কি খেলা খেলছো একটু বলো তো। ওদিকে রাফসানের সাথে নোংরামো করছো আর এদিকে আমাকে মিথ্যা অপবাদে ফাঁসালে। কিন্তু কেন? কে তোমার উদ্দেশ্য? কেন এবার এমন করছো? সময় যতই যাবে আমার উদ্দেশ্যগুলো ততই তোর কাছে ঝাপসা থেকে পরিষ্কার হতে থাকবে। সত্যি কখনো লুকিয়ে থাকে না, সেটা তুমি জানো রহিকা। বেশি দিন আর সবার সামনে আমাকে চরিত্রহীন হিসেবে রাখতে পারবে না। ততদিনে সব কিছু আমার হাতের মুঠোয় চলে আসবে।
চরিত্রহীন মেয়েটার সাথে আর কথায় না জড়িয়ে সোফায় গিয়ে শুয়ে পড়লাম। কিন্তু ঘুম যে আমার কিছুতেই আসছে না। কেন সর্বদা আমার সাথেই বা এমন কেন হয়? নিয়তি কেন বারবার এরূপ কঠিন পরিস্থিতির সামনে আমাকেই কেন দাঁড় করায়? যেদিন আমার প্রেমিকা পৃথিবীর বুক থেকে মুছে গিয়ে পরপারে পাড়ি জমায়, সেদিন থেকেই দুঃখ কষ্টে ভরে গিয়েছিল আমার জীবনটা। প্রতিনিয়ত যন্ত্রণা, বেদনা, কষ্টে আমি ঘুমের মধ্যেই কেঁদে উঠছি। এমনও দিন গেছে তার স্মৃতিগুলো আমাকে ঘুমাতে দেয়নি। প্রতিনিয়ত নির্ঘুমে তার স্মৃতিগুলো শুধু আমাকে কাঁদিয়েছে। আজও তার কথা খুব মনে পড়ছে। কষ্টে বুকের ভেতরটা আমার কুঁকড়ে উঠছে। সৃষ্টিকর্তা কেন বারবার আমার সাথেই এমন করে? আজ নিজের পরিবারের সামনে মাথা উঁচু করে থাকতে পারি না তাদের সম্মুখে। এখন শুধু আমি একজন চরিত্রহীন কুসন্তান হিসেবে খ্যাতি লাভ করেছি। আজ কোনো অপরাধ না করেও অপরাধীর খাতায় নাম লিখিয়েছি। কি দোষ করেছিলাম আমি? রোহিকা কেন আমার সাথে এমনটা করলো? কি আমার অপরাধ? ধীরে ধীরে দিন যতই বাড়ছে, আমার উপর পরিবারের অবহেলা ততই বাড়ছে। একটা সময় আমি না খেয়ে থাকলে সারা বাড়িতে তোলপাড় সৃষ্টি হয়ে যেত, কিন্তু আজ দুই বেলা দুমুঠো খেয়েছি কিনা কেউ জিজ্ঞেস করারও প্রয়োজন বোধ করে না। এমন কোনো দিন নেই যে রোহিকা বাবার হাতে আমাকে মার না খাইয়েছে। এমনকি সেদিন নিজের আপন ছোট বোনটাও এসে চরিত্রহীন ধর্ষক পরে আমাকে থাপ্পড় মেরেছিল। বুক ভরা কষ্টে যেন আমার হৃদয়টা ফেটে যাচ্ছিল। প্রতিদিন চোখের সামনে রোহিকার নোংরামিগুলো দেখেও না দেখার ভান করে থাকতে হয় আমাকে। কিছু বলতে গিয়েও বলতে পারি না। আবার কোন অভিযোগ নিয়ে পরিবারের সামনে লাঞ্ছনা অপমান করে এই ভয়ে। রাত যখন 2:30 ছুঁই ছুঁই করছে ঘড়ির কাঁটা, তখন আমি ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিলাম। আকাশটা কালো মেঘে ঢেকে গেছে। কিছু সময় পর পর বিজলি চমকাচ্ছে। সামনের দিক দিয়ে বাতাস বয়ে আসছে। ছোট ছোট করে হালকা হালকা বৃষ্টি পড়াও শুরু হয়েছে। চোখ বুঝলেই শুধু সেই তাকেই দেখতে পাই। আজ যদি সে থাকতো তাহলে যে করেই হোক আমাকে এই কঠিন পরিস্থিতির শিকার কখনোই হতে দিত না। আজ অনেক দিন হয়ে গেল তার কবরটাকে এক নজরে দেখা হয়নি। সে মৃত্যুর আগে বলেছিল আমি যেন প্রতিদিন তার কবরটাকে একবার হলেও দেখে আসি। কিন্তু কি করেই বা বাহিরে বের হব? আমার যে এখন বাহিরে বের হওয়া নিষিদ্ধ। হঠাৎ হালকা হালকা বৃষ্টি পড়া থেমে গিয়ে আকাশটা মেঘাচ্ছন্ন থেকে পরিষ্কার হয়ে যায়। স্পষ্ট আকাশে তারাগুলো চোখের সামনে ভেসে উঠছে। আর তার সাথে তারাদের মাঝে ভালোবাসা প্রিয় মানুষটির নিষ্পাপ মায়াবী মুখটিও ভেসে উঠছে। পরের দিন সকালে যখন এক সঙ্গে সবার সামনে লজ্জায় মাথা নিচু করে ধীরে ধীরে খাবার খাচ্ছিলাম, তখন হঠাৎ বাড়ির কলিং বেলটা টনটন করে বেজে উঠল। না চাইতেও কেন যেন খুব আগ্রহ নিয়ে তাকিয়েছিলাম দরজার দিকে। চাচি গিয়ে দরজাটা খুলে দিল এবং যাকে দেখতাম তাকে দেখে আমার খাবার আর গলা দিয়ে নামলো না। নিমিষেই ভয়ে কিছুটা থমকে যাই আমি, কারণ ঠিক সামনে আমার প্রেমিকা দাঁড়িয়ে আছে, যে আজ থেকে 2 বছর আগে মারা গেছে। কিন্তু এটা কি করে সম্ভব? মৃত মানুষ কি করেই বা আবার জীবিত হয়ে ফেরত আসবে? এই মুহূর্তে আমার মাথাটা যেন ঝিমঝিম করছে। সেই চোখ, সেই মায়াবী মুখ, সেই হাসি, যে হাসির অতল গভীরে আমি একসময় সারাক্ষণ ডুবে থাকতাম। বিশ্বাস যেন আমার কিছুতেই হচ্ছে না যে আজ থেকে 2 বছর আগে পৃথিবীর বুক থেকে মুছে গিয়ে পরপারে পাড়ি জমিয়েছে, সে ঠিক এখন আমার সামনে দাঁড়িয়ে আছে। সত্যি কি আমার প্রেমিকা? সাইবা অসম্ভবকে সম্ভব করে আমাকে কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করতে ফিরে এসেছে, নাকি এ কোনো বহুরূপী? আমার জানার মতে সাইবার কোনো চমচ বন্ত দূরে থাক, কোনো বোনই ছিল না। কিন্তু আমার সামনে দাঁড়িয়ে থাকা হুবহু সাইবার মতো মেয়েটা ঠিক কে? বাবা যখন নিজের খাওয়া ছেড়ে সাইবার মতো দেখতে মেয়েটিকে জিজ্ঞেস করলেন, তুমি কে মা, কেন এসেছো এখানে? বাবার কথার উত্তরে সাইবার মতো দেখতে মেয়েটি যা বলল তা শুনে পরিবারের বাকি সদস্যগুলো যার যার খাবার খাওয়া ছেড়ে আমার দিকে অবাক করা এক দৃষ্টিতে তাকিয়েছিল। বাবার কথার উত্তরে সাইবার মতো হুবহু দেখতে মেয়েটি হাসি মাখা মুখে নিয়ে বলল, আমি আপনার ছেলের বউ। আমাদের সম্পর্কটা অত্যন্ত গভীর। আমাদের অনেকে বিয়ে হয়ে গেছে। আমি এখানে এসেছি শুধু আপনার ছেলের জন্য। কান নামক এক যন্ত্র দিয়ে মেয়েটির মুখ থেকে এমন কথা যে শুনবো তা আমার কল্পনারও বাইরে।
আমি যখন কিছু বলতে যাব তখন বাবা আমাকে থামিয়ে দিয়ে সাইবার মতো দেখতে মেয়েটিকে বললেন, তোমার মাথা কি ঠিক আছে? তুমি এসব কি বলেছো? আমার কথা ঠিক আছে বিদায় বলছি। আমরা প্রেম করে বিয়ে করেছি। আমার জানা মতে আমার ছেলে শাহরিয়ার এর কোনো প্রেমিকা ছিল না। হয়তো আপনার ছেলে আপনাকে জানায়নি, তাই জানতে পারেননি কখনো। এখন ঠিক কি চাচ্ছ তুমি? আমার কিছু চাই না, শুধুমাত্র শাহরিয়ারকে চাই। তুমি কি জানো শাহরিয়ারের ঘরে বউ আছে? হ্যাঁ জানি, তারপরও আমি ওকেই চাই। তোমাদের বিয়ের কি কোনো প্রমাণ আছে? হ্যাঁ, থাকবো না কেন, নিশ্চয়ই আছে। আমি ঠিক ভালো করে জানতাম এমন প্রশ্ন উঠবি, তাই আমাদের বিয়ের প্রমাণস্বরূপ এই পেপারগুলো আমি সংগ্রহ করে নিয়ে এসেছি। অতঃপর মেয়েটি কিছু পেপার বাবার হাতে তুলে দেয়। বাবা পেপারগুলো ভালো করে দেখার পর আমার কাছে এসে ঠাটিয়ে দুটো থাপ্পড় মেরে বললেন, একসময় কত গর্ব করে সবাইকে বলতাম তুমি আমার ছেলে, কিন্তু আজ তোকে নিজের সন্তান বলে পরিচয় দিতেই আমার প্রচুর পরিমাণ ঘৃণা হচ্ছে। তোকে নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম রে বাবা। তুই একদিন খুব বড় হবি, অনেক দূর এগিয়ে যাবি, আমাদের মুখ উজ্জ্বল করবি। কিন্তু তুই কি করলি? প্রথমে এই মেয়েটিকে গোপনে বিয়ে করলি, তারপর রহিকাকে শূন্যস্থান জায়গায় নিয়ে এসেছি। আমার ভাবলেই শরীরটা ঘৃণায় শিরশির করে ওঠে। তুই আমার ছেলে হতেই পারিস না। বাবা তুমি আমার কথাটা একবার শোনো, বিশ্বাস করো বাবা। চুপ কর কুলাঙ্গার, তোর ওই পাপ ভরা মুখ থেকে আমাকে আর বাবা বলে ডাকবি না। তোকে একটা কথা পরিষ্কার করে বলছি, তুই যদি এই বাড়িতে থাকতে চাস তাহলে তোকে ওই মেয়েটাকে ত্যাগ করে রহিকার সাথে থাকতে হবে। আর তুই যদি ওই মেয়েটির সাথে থাকতে চাস তাহলে তোকে এই বাড়ি চিরদিনের জন্য ত্যাগ করতে হবে। ডিসিশন তোর হাতে। জানি না বারবার কেন আমার সাথে এমনটা হয়, কেন আমি বারবার কঠিন কঠিন পরিস্থিতির সম্মুখে পড়ি। মাথায় যেন আমার ধরছে না কি থেকে কি করব। সাইবার মতো দেখতে মেয়েটির দিকে শুধু তাকিয়ে আছি। তাকে দেখে কোনো দিক দিয়ে মনে হয় না এটা সাইবা না। তার কথা বলার ধরন সব কিছুই যেন সাইবার মতো, কিন্তু সাইবা তো মৃত, নিজের হাতে সাইবাকে কবর দিয়েছে। মৃত মানুষ কখনো আর ফিরে আসে না, এটা আমি নিশ্চিত যে আমার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা সাইবা না, কিন্তু কে সে সেটা জানার আগ্রহ যেন আমার আরও বেড়ে গেল। মেয়েটির চোখের ভাষা যেন কেন আমি স্পষ্ট বুঝতে পারছি, সে হয়তো চাচ্ছে আমি যেন তাকে হ্যাঁ বলি। এই মেয়েটির রহস্য উন্মোচন করতে হলে আমাকে এর সাথেই থাকতে হবে। যে করেই হোক আমাকে জানতে হবে সে কে, কী চায় আমার কাছে। আমার এটাও খুব করে মনে হচ্ছে মেয়েটি আমাকে এই সমস্ত পরিস্থিতির হাত থেকে বাঁচানোর চেষ্টা করছে। বেশ কিছুক্ষণ চুপচাপ ছিলাম আমি। অবশেষে কিছু বলার আগে আমি একবার রহিকার দিকে তাকালাম, এই ভেবে যে রহিকার ওপর দিয়ে এখন ঠিক কী চাচ্ছে। রহিকার চোখ মুখ দেখে যা বুঝতে পারলাম মেয়েটা বেশ চিন্তা ও ভয়ের মধ্যে আছে, হয়তো এত তাড়াতাড়ি তার হাতের মশি থেকে আমি বেরিয়ে না যাই এর জন্য। এখানে মিথ্যা অপবাদ মাথায় নিয়ে দিনের পর দিন অপমান লাঞ্ছনা সহ্য করার চেয়ে সাইবার মতো দেখতে মেয়েটির রহস্য উদ্ঘাটন করাটা, অর্থাৎ তার সম্পর্কে জানাটা শত গুণ ভালো। অতঃপর আমি সবাইকে স্পষ্ট করে বলে সাইবার মতো দেখতে মেয়েটিকে বেছে নিলাম। পরিশেষে তার হাত ধরেই আমাকে চিরদিনের জন্য বাড়ি ত্যাগ করতে হয়। জানি না ঠিক মেয়েটাকে আর সে কী চায় আমার কাছে এবং কোথায় বা নিয়ে যাচ্ছে আমাকে। প্রায় ঘন্টাখানিক পর এক বিশাল বাড়ির সামনে গাড়িটা ব্রেক করে এবং গাড়ি থেকে নামিয়ে আমাকে বাড়ির ভেতরে নিয়ে যাওয়া হলো। এতক্ষণ দুজনেই চুপচাপ ছিলাম, কিন্তু আমি আর চুপ করে থাকতে পারছি না। এমনিতেই নানা রকমের প্রশ্ন আমার মাথাটাকে যেন চিড়চিড় করে খাচ্ছে। আমি যখন মেয়েটিকে একের পর এক প্রশ্ন করতে যাব তখন মেয়েটি আমাকে থামিয়ে দিয়ে বলল, আমি জানি তোমার মাথায় এখন কি চলছে, তবে তোমাকে আর এত ভাবতে হবে না। আমি সাইয়ারা বা সাইবার যমজ বোন। মিথ্যা, তুমি মিথ্যা বলছো। আমি যতদূর জানি সাইবার কোনো বোন ছিল না। কি জানো তুমি সাইবার ব্যাপারে? তুমি কি জানো সাইবার মৃত্যুটা অ্যাক্সিডেন্টে হয়নি? সাইবাকে পরিকল্পিতভাবে ধর্ষণ করে মার্ডার করা হয়েছে, আর সেটাকে সম্পূর্ণ একটা অ্যাক্সিডেন্ট রূপ দেওয়া হয়েছে।
সাইয়ারার কথাগুলো শুনে আমি যেন বাকরুদ্ধ হয়ে যাই। কি বলছে ও এসব? সত্যি কি সাইবাকে ধর্ষণ করে মার্ডার করা হয়েছে? বুকটা কষ্টে ফেটে যাচ্ছে আমার। চোখের কোণের জলগুলো টপ টপ করে পড়ছে। না জানি আমার সাইবাকে তারা কত কষ্ট দিয়ে মেরেছে। কে সেই জানোয়ার যে আমার সাইবাকে ধর্ষণ করে মেরেছে? আমরা আপন বোন হলো, আমরা সবসময় মিলেমিশে দুজন ফ্রেন্ডের মতো থাকতাম। সাইবা আমার থেকে বড় হলো, আমি তাকে প্রায় সময় নাম ধরে ডাকতাম। আমার আপু তখন একটা ছেলেকে প্রচুর পরিমাণ ভালোবাসতো। এক কথায় তার জন্য নিজের জান প্রাণ দিয়েও দিতে রাজি ছিল। পরিবার থেকে আপুর রিলেশনটা কেউ মেনে নেয়নি, তাই বাধ্য হয়ে আপু মধ্যরাতে প্রচুর পরিমাণ টাকা পয়সা গহনাগাটি নিয়ে বাড়ি থেকে পালিয়ে ছেলেটির হাত ধরে চলে যায়। কিন্তু আপু হয়তো জানতো না যে সে ভুল মানুষের হাত ধরে ছিল, যে মাঝ রাস্তায় আপুর হাত ছেড়ে দিয়ে আপুর সঙ্গে থাকা গহনাগাটি টাকা পয়সা সব নিজের আয়ত্তে করে নিয়ে আপুকে কয়েকজন বকাটি ছেলেদের হাতে তুলে দিয়ে চলে যায়। কিন্তু ভাগ্যক্রমে আপু সেই বকাটি ছেলেদের হাত থেকে পালিয়ে তোমাদের শহরে এসেছিল এবং এখানেই তার এক বান্ধবীর বাসায় আশ্রয় নেয়। সেদিন আপু খুব ভেঙে পড়েছিল। সেদিন আপুর বিশ্বাসটা যেন ভেঙে গিয়েছিল। লজ্জায় কষ্টে সেদিনের পর থেকে আপু আর আমাদের সাথে কোনোদিন যোগাযোগ রাখেন। তবে হঠাৎ একদিন আপু আমাকে ফোন করে অনেক কান্নাকাটি করে, এবং আপু তার সাথে যা যা হয়েছিল সব খুলে বলে, এবং এও বলেছিল আপু একজন সত্যিকারের মনের মানুষ খুঁজে পেয়েছে এবং তার সাথে আপু সুখের ঘর বাঁধতে চেয়েছিল। কিন্তু তার মনের আশা হয়তো আর পূরণ হয়নি। অনেক কষ্টে ঠিকানা জোগাড় করে এখানে আসি বোনের খোঁজ নিতে, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছিল। আপুকে শেষবারের মতোও দেখতে পারলাম না। আপুর বান্ধবীর কাছে জানতে পারলাম আপুর সেই সত্যিকারের মনের মানুষটি তুমি ছিলে, কিন্তু আপু অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার ব্যাপারটা কেন জানি আমার কাছে খটকা লাগলো। তাই বহু কষ্টে খোঁজখবর নিয়ে জানতে পারি যে আপুকে পরিকল্পিতভাবে দর্শনের পর হত্যা করা হয়েছিল, কিন্তু কে বা কারা করেছে সেটা এখনও ঠিক জানি না, কিন্তু খুব শীঘ্রই সেটাও জেনে যাব। তোমার বাসার কাজের লোককে টাকা খাইয়ে তোমার ব্যাপারে জানতে পারি, তাই আমার মনে হয়েছে আগে সেখান থেকে তোমাকে উদ্ধার করাটা বেশি প্রয়োজনের। তাই ফেক কিছু পেপার নিয়ে তোমাদের বাসায় এন্ট্রি নিয়ে তোমাকে ওখান থেকে বের করে আনলাম। আর এখন যে কথা আমি তোমাকে বলবো তা শুনলে হয়তো তুমিও চমকে উঠবে। তুমি কি জানো আপুর সাথে কে প্রেমের মিথ্যে অভিনয় করে মাঝ রাস্তায় টাকা পয়সা গহনাগাটি নিয়ে বকাটে ছেলেদের হাতে তুলে দিয়ে চলে গেছিল? কে সেই জানোয়ার? সে আর কেউ না, তোমার বোনের হবুবর রাফসান। জি? হ্যাঁ, ঠিকই শুনেছ। আর এখন রাফসানের প্রথম শিকার হচ্ছ তুমি আর এবং তোমার বোন। আর সবচেয়ে দামি কথাটা হচ্ছে রোহিকা। হ্যাঁ, রোহিকা, আর এই রোহিকা আর কেউ নাই, স্বয়ং রাফসানের স্ত্রী মহোদয়। হোয়াট? এটা কি শুনলাম আমি? রোহিকা রাফসানের স্ত্রী? একের পর এক আশ্চর্য ধরনের কথা আমার মাথায় আর বহন করা পসিবল হচ্ছে না। এত বড় চক্রান্তের শিকার আমি? কিন্তু কেন? তোমার বোনের ছোটবেলাকার বান্ধবী রোহিকা ও রাফসান হচ্ছে একে অপরের পরিপূরক, অর্থাৎ তারা একে অন্যের বিভিন্ন খারাপ কাজে সহযোগী। তাদের বিয়ে গোপনীয় হয়েছে এবং তারা তাদের সম্পর্ক গোপনীয়ভাবে বজায় রাখছে। মিথ্যা বলবে না শাহরিয়ার, তোমার বোন দর্শিতা, তাই না? সাইয়ারের মুখে হঠাৎ এমন কথা শুনে কেন জানি আমার শরীরের প্রত্যেকটা লোম দাঁড়িয়ে যায়। আমার বোন ধর্ষিতা, এটা খুব কম মানুষই ব্যাপারটা জানে, কিন্তু সাইয়ারা এইসব কথা কি করে জানল? আমি একটু গম্ভীর কণ্ঠে বললাম, কিন্তু এটা তুমি কিভাবে জানলে? তোমার তো জানার কোনো প্রশ্নই আসে না। আমি সব জানি শাহরিয়ার, আর এটাও খুব ভালো করে জানি যে সেদিন তুমি রোহিকার রাফসানকে পার্কে নোংরামি করার সময় হাতে নাতে ধরেছিলে, আর তার পরের দিন রোহিকা তোমাকে তার বানানো মিথ্যা ফাঁদে ফেলে দেয়, যে ফাঁদ দিয়ে তুমি চাইলেও আর উঠতে পারতে না। তুমি কি মনে করেছিলে পার্কে নোংরামি করার সূত্র অনুযায়ী তোমাকে রোহিকা মিথ্যা অপবাদ ফাঁসিয়েছে? সেটা ভেবে থাকলে তুমি ভুল। আচ্ছা, যাই হোক, তুমি কি এটা জানো যে তোমার বোনকে কার নির্দেশে ধর্ষণ করা হয়েছে? না, অনেক খুঁজেও বোনের সর্বনাশকারীর সঠিক তথ্য পাইনি। যেদিন তোমার বোন কলেজ থেকে ঢাকা থেকে ট্যুরে কক্সবাজার এসেছিল তখন তোমার বোনের সাথে রোহিকাও ছিল, তাই না? হ্যাঁ, নিশ্চয়ই ছিল। তুমি হয়তো এটা জানো না যে রোহিকা তোমার বোনকে প্রাকৃতিক মনোরম সুন্দর দৃশ্য দেখানোর ছলে এমন এক জায়গায় নিয়ে যায় যেখানে কোনো অঘটন ঘটলেও যেন অতি সহজে কেউ টের না পায়। পরিশেষে যে অঘটন ঘটার তা তো শেষমেশ ঘটিয়ে গেল। সেদিন রাফসানের নির্দেশেই একদল জানোয়ার তোমার বোনের সবচেয়ে দামি জিনিসটা চিরতরে কেড়ে নিয়েছিল, যা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল রোহিকা। আচ্ছা, সেদিন কি তোমাদের কারো মাথায় প্রশ্নটা আসেনি যে তোমার বোনের সাথে রোহিকা তো ছিল,
কিন্তু তাকে কেন জানোয়ারগুলো ছেড়ে দিয়েছিল, এই ব্যাপারটাই আমার কাছে সবচেয়ে বেশি খটকা লেগেছিল। এবং এই খটকা থেকে সবকিছু আমার কাছে পরিষ্কার হতে থাকে। তোমার বোনের সাথে এরূপ করার প্রধান কারণ হচ্ছে রাফসান যেন তোমার বোনকে বিয়ে করতে পারে। বর্তমান এই সমাজে ধর্ষিতা মেয়েদের বিয়ে দেওয়াটা অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার। কিন্তু সবকিছু জেনে শুনো যদি তোমার বোনকে বিয়ে করার প্রস্তাব যদি তোমার বাবার কাছে নিয়ে যায়, তাহলে তোমার বাবা কি করিবা এত সহজে প্রত্যাখ্যান করে দিতে চাইবে। তোমার বাবা হয়তো রাফসানের লোক দেখানো ভালোই দিকটাই দেখেছে, যদি খারাপ দিকগুলো দেখতো তাহলে কিছুতেই রাজি হতো না। আর সবচেয়ে মূল্যবান কথা হচ্ছে তোমাকে ফাঁসানোর একটাই কারণ, যাতে তোমার বাবা তোমাকে তার সব ধন সম্পদ থেকে চিরকালের জন্য বহিষ্কার করে দেয়। আর একবার যদি তোমাকে বহিষ্কার করা হয়, তাহলে তোমার বাবার কোটি কোটি টাকার সম্পত্তি তোমার বোনই পাবে। আর তোমার বোন যদি ধন সম্পদগুলো পেয়ে যায়, তাহলে কি হবে ভেবে দেখেছো? তোমাদের পরিবারটা শেষ পর্যন্ত রাস্তায় নেমে আসবে, কারণ রাফসান তোমার বোনের কাছ থেকে সম্পত্তিগুলো নিজের আয়ত্তে করে নেওয়ার পর তোমার বোনকে টিস্যু পেপারের মতো ছুঁড়ে ফেলে দেবে। মানুষ খারাপ হয়, কিন্তু এতটা জঘন্য খারাপ সেটা আমি কল্পনাতেও আশা করিনি। আজ ধন সম্পত্তির লোভ মানুষকে কোথায় নিয়ে গেছে! ছি, শুধুমাত্র সামান্য ধন সম্পত্তির লোভে এত বড় চক্রান্ত! আমার বোনের ইজ্জত কেড়ে নিয়েছে, আমাকে সবার সামনে চরিত্রহীন হিসেবে আখ্যায়িত করেছে। আমি কাউকে ছাড়বো না। রাগে আমার চোখ আগুনের মতো লাল হয়ে গেছে। আমি ওই রাফসানকে প্রাণে বাঁচতে দিব না। অনেক পাপ অন্যায় করেছে, এবার সময় এসেছে সব অন্যায়ের তীব্র জবাব দেওয়ার। হ্যাঁ, তবে এখন না, আরো কিছুদিন পর। না, আমি আর অপেক্ষা করতে পারছি না। আর বেশি দিন নেই আমার হাতে, কারণ 2 সপ্তাহ পর বোনের বিয়ে। আর আমি বেঁচে থাকতে রাফসানের মতো একটা চরিত্রহীন ছেলের সাথে বিয়ে কিছুতেই হতে দিব না। স্যার আমাকে কিছু বলতে গিয়েও বলতে পারেনি, কারণ তার আগেই তার ফোনটা টং করে বেজে ওঠে। ফোন রিসিভ করে ওপাশ থেকে কারো বলা কথাগুলো মনোযোগ সহ কানে শোনার পর ফোনটা ফ্লোরে ছুঁড়ে মেরে চোখটার আগে লাল করে বলল, রাফসানের নিঃশ্বাস নেওয়ার যন্ত্রণা বন্ধ করার সময় এসে গেছে। কাল সকালেও আর সূর্যের আলোর সাথে সাক্ষাৎ করতে পারবে না। আজ রাতেও চিরদিনের জন্য ওর দমটা ছেড়ে দেবে। তুমি জানতে চেয়েছিলে আমার আপুকে কেউ পরিকল্পিতভাবে ধর্ষণ করে মেরেছে। সে আর কেউ না, সে হলো রাফসান। এমনকি এতে তার সহযোগী অর্ধাঙ্গিনীর রোহিকেও সহযোগিতা করেছে। কতটা নিম্নমানের মহিলাও দুশ্চরিত্রহীন না হলে এমনটা ঘৃণিতপূর্ণ কাজেও নাকি কেউ কাউকে সাহায্য করে। আমার জীবনে রোহিকের মতো মেয়ে হয়তো আর দেখিনি। পাপ যখন করেছে, তবে পাপের শাস্তি তো তাদের উভয়কেই পেতে হবে। রাত হওয়ার অপেক্ষা করো, সব কিছুই টের পেয়ে যাবে। রাত হওয়ার অপেক্ষা করব মানে? তুমি একা মেয়ে মানুষ, কি আর করবে? মেয়ে হতে পারি, তবে সব মেয়েদের মতো না, যে নিজের আত্মরক্ষা নিজে করতে পারি না। আমি রান্নাঘরে যাচ্ছি রান্না করতে, সামনে থাকা সোফায় গিয়ে বসে থাকো। কথাগুলো বলেই স্যারা হন নিয়ে কোথায় যেন গেল, হয়তো বা রান্নাঘরে। সোফায় বসে আছি, রাগ আর কষ্ট দুটোই আমাকে চালিয়ে পুড়িয়ে মারছে। আমি ছেলে মানুষ হয়েও রিল্যাক্সে ঠিকমতো বসে থাকতে পারছি না, আর ওদিকে সে মেয়ে হয়েও কতটা রিল্যাক্সে রান্নাঘরে গিয়ে রান্না করছে। কিছুতেই শান্ত হয়ে বসে থাকতে পারছে না। ইচ্ছে করছে ওদের দুজনকে গলা চেপে মেরে ফেলি। দিন ফুরিয়ে রাত হয়। রাতে খাবার খাওয়ার পর আমাকে একটা রুম দেখিয়ে সেখানে ঘুমানোর জন্য বলেই চলে যায়। এই মেয়েটা এতটা শান্ত হয়ে কী করে এবার থাকতে পারে, তা আমার ধারণার বাইরে। ভাবতেও খুব অবাক লাগে। এত বড় বাড়িতে আমি আর সাইয়ারা ছাড়া আর কেউই নেই। ঘুম আসছে না, তার একটাই কারণ, মনে শান্তি নেই। সেদিনের কথা বার মনে পড়ছে, যেদিন আমার বোন ধর্ষিত হওয়ার পর আমার কাছে এসে ভাই বলে খুব কেঁদেছিল। আমার বোন আমার থেকে অনেক ছোট হলেও আমি তাকে আদর করে আপু বলে বড় বোন না থাকার শূন্যতা পূরণ করি। বোনের সেদিনকার কান্না ভেজা মুখটি এখনও আমার চোখের সামনে ভেসে ওঠে। অনেকবার মৃত্যুর পথটি বেছে নিয়েও মৃত্যুর পথে হাঁটতে পারেনি। আমরা তাকে খুব বুঝিয়েছিলাম, অনুপ্রেরণা উৎসাহ দিয়েছিলাম বলেই বোন আমার নতুন করে বেঁচে থাকার আস্থা খুঁজে পেয়েছে। অনেকবার বিয়ে হতে গিয়েও ভেঙে আছে, কিন্তু আজ বা কাল যখন তার বিয়ে আবার ভেঙে যাবে, তখন তার মনের অবস্থা ঠিক কেমন হবে? যখন জানতে পারবে যার সাথে বিয়ে হতে যাচ্ছিল সেই তার সর্বনাশের কারণ, তখন তার মনের অবস্থাটা ঠিক কেমন হবে? যখন জানতে পারবে সব কিছুর মূলে তার ছোটবেলার বান্ধবী রোহিকাও ছিল, তখন
আমার বোন না জানি কতটা কষ্ট পাবে, আঘাত পাবে। ছাড়ব না আমি কাউকে যারা যারা আমার বোনের বেঁচে থাকার ইচ্ছেটা মেরে ফেলেছিল। আমার সাজানো গোছানো স্বপ্নগুলো ভেঙে দিয়ে যারা আমার ভালোবাসার মানুষটিকে খুন করেছে, তাদের কাউকে ছাড়ব না। মনে মনে কত কথাই না ভাবছি, এক কথায় আমি ভাবাতেই বিফোর ছিলাম। হঠাৎ কারো কোকড়ানো বা কান্নার শব্দ পেয়ে একটু থমকে গেলাম। দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 2:30। এত রাতে কার কোকড়ানো গুনগুনোর শব্দ পাচ্ছি। শব্দটা বেশি সম্ভব নিচ থেকে আসছে, তাই আর কিছু না ভেবে দ্রুত নিচে গিয়ে দেখলাম হাত পা বাঁধা অবস্থায় রক্তাক্ত দেহে ফ্লোরে পড়ে আছে রাফসান এবং তার ঠিক সামনেই দাঁড়িয়ে আছে সাইয়ারা। এত রাতে রাফসানকে এইভাবে অসহায়ের মতো আমার সামনে দেখবো তা হয়তো আমার ভাবনার মধ্যেও পড়ে না। সায়রা আমাকে দেখতে পেয়ে আমার পাশ কাটিয়ে ওপরে চলে গেল আর যাওয়ার আগে চোখ দিয়ে ইশারা দিয়ে গেছে। রাফসান কিভাবে কেমনে এখানে আসলো তা ভাবার সময় এখন আমার নেই। মনের মধ্যে এমনিতেই অনেক রাগ যন্ত্রণায় ভরা। অতঃপর রাফসানকে মারতে মারতে প্রায় আধমরা করে ফেলছি। তারপরেও শালার মরার কোনো নামগন্ধই পাচ্ছি না। নিজের সমস্ত দোষ স্বীকার করে নিয়ে পা ধরে বারবার জীবন ভিক্ষা চাচ্ছে রাফসান, কিন্তু যা পাপ করেছে তার ক্ষমা আমি কারো কেউই করবে না। হঠাৎ দেখতে পেলাম সায়রা ওপর থেকে নিচে নামছে এবং হাতে তার মাংস কাটার ধারালো দা। জবাই টবাই করবে নাকি? অতঃপর দেখলাম সায়রা রাফসানের দেহে প্রাণ থাকা অবস্থায় তাকে রাফসানের পা থেকে মাথা পর্যন্ত কেটে রাফসানকে কেটে টুকরো টুকরো করে ফেলে। কেন জানি সায়রাকে এখন অন্যরকম লাগছে, স্বাভাবিক মনে হচ্ছে না। হঠাৎ তার এমন ভয়ানক রূপ দেখে আমার হার্টবিটটাই বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। 3 দিন পর রাফসানের টুকরো টুকরো লাশ পুলিশ ডাস্টবিনের ময়লা আবর্জনা থেকে উদ্ধার করে। রাফসানের মৃত্যু 2 দিন পর রোহিকা সবার সামনে নিজের সমস্ত কুকীর্তি স্বীকার করে জেলে যাওয়ার 1 সপ্তাহ পর জেলের ভেতরেই পুলিশ তার লাশ দেখতে পায়। সবার সামনে ব্যাপারটা সুইসাইড বলে প্রকাশ পেলেও আমার সামনে ঠিক তা না, কারণ সায়রাই পুলিশকে প্রচুর পরিমাণ টাকা খাইয়ে জেলের ভেতরেই রোহিকার মৃত্যু নিশ্চিত করে, যা আমি আড়াল থেকে স্পষ্ট শুনেছি। এখনও আমি সায়রার সাথেই আছি, তবে তার সেদিনকার ভয়ানক রূপটা কেন জানি এখনও আমার চোখের সামনে ভেসে ওঠে। প্রায় সময় সায়রাকে দেখলে কেন জানি মনে হয় সে মানসিকভাবে সুস্থ না। বাবা ফোন দিয়েছে, অনেক কান্নাকাটি করছে, সঙ্গে মাও কাঁদছে, আবার বাড়িতে ফিরে আসতে বলতেছে। মা বাবার কান্নার শব্দ যেন আমার বুক ভেদ করে কলিজাতে গিয়ে লাগছে। একজন সন্তান হয়ে কি করে বা নিজের মা বাবার চোখের জলগুলো সহ্য করি। বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। সায়রাকে অনেকবার বলেছিলাম আমার সাথে আমার বাড়িতে আসতে, কিন্তু সে আসেনি, কারণ তার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাই এই সময় তাকে তার মায়ের পাশে থাকাটা অত্যন্ত জরুরি। তাই সায়রাকে আজ নিজের শহরে চলে যেতে হবে। পরিশেষে দুজন দুজনকে বিদায় জানিয়ে 2 দিকে 2টো প্রাণ যার গন্তব্যে হাঁটতে শুরু করলাম। বাসায় আসার পর থেকেই সবাই কান্নায় ভেঙে পড়ে। এই পরিস্থিতিতে আমি কোনো রকম সবাইকে শান্ত করে বললাম, যা হওয়ার তো হয়েই গেছে, আর এমনিতেই এখন সব কিছু তো ঠিকই আছে। তাই এখন পুরনো কথাগুলো মনে রেখে সময় ওয়েস্ট করাটা বোকামি। অতঃপর সবাই শান্ত হওয়ার এক পর্যায়ে যখন বাবা জিজ্ঞেস করলেন, কিরে বৌমা, কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। ওহ, মনে হয় আমাদের সবার উপরে রাগ করেছে, তাই হয়তো বাড়িতে আসেনি। হঠাৎ বাবার এমন কথা শুনে আমি একটু খচখচিয়ে বাবাকে বললাম, আসলে বাবা, ওর সাথে আমার কোনো বিয়ে হয়নি বা ওর সাথে আমার কোনো সম্পর্কও নেই। ও হলো সাইবার চমচ বোন সাইয়ারা। কি? তার মানে ও তোর সেই প্রেমিকার বোন ছিল যাকে পরিকল্পিতভাবে ধর্ষণের পর হত্যা করা হয়েছে? জি বাবা। আচ্ছা, আমার মাথায় একটা জিনিস ঠিক ধরছে না। রোহিকা তো নিজের সব কুকীর্তি স্বীকার করার পর জেলে গিয়ে আত্মহত্যা করেছে, কিন্তু রাফসানকে কেটে টুকরো টুকরো করে খুন করলো কে? যাই হোক, যেই বা কাজটা করেছে ঠিক করেছে। ওর মতো ছেলেদের এমনই হওয়া উচিত। রাফসানকে কেটে টুকরো টুকরো করা থেকে রোহিকার মৃত্যুর পিছে যে সাইয়ারার হাত আছে তা আমি সবার থেকে এড়িয়ে নিজের রুমে চলে আসলাম।
নিজের রুমে চলে আসলাম। কতদিন পর নিজের অগোছালো রুমটায় আসলাম। কি অনুভূতি আর অনুভূতি। এতদিন সাজানো গোছানো রঙে থাকায় নিজের অগোছালো রুমটাকে খুব মিস করছিলাম। যাই হোক, চোখে আজ আমার ভীষণ ঘুম। বিছানায় গায়ে এলিয়ে দিতেই ঘুম এসে আমাকে তার নিজের সাথে করে ঘুমের দেশেতে নিয়ে গেল। ধীরে ধীরে কেটে গেল 1 মাস। গতকাল আমার বোনের জন্মদিন ছিল। জন্মদিনে সাইয়ারাও তার পরিবারের সহ এসেছিল। কয়েক মিনিট আগে সাইয়ারা ফোন করেছিল দ্রুত এয়ারপোর্টে আসতে বলেছে। আশ্চর্য, এই সময় আমাকে কেন আবার এয়ারপোর্টে আসতে বলল? যতই হোক, সাইয়ারা যখন এয়ারপোর্টে আসতে বলল তখন তো যেতেই হবে। 2 ঘন্টা পর এয়ারপোর্টে এসে দেখি সাইয়ারা একটা ছেলের সাথে দাঁড়িয়ে কার জন্য যেন অপেক্ষা করছে, হয়তো আমার জন্য। আমাকে দেখতে পেয়ে সাইয়ারা একটু রেগে গিয়ে বলল, এতক্ষণ লাগে এখানে আসতে? সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করেছি তোমাকে একটু সুখবর দেব বলে। সাইয়ারার আগে ভরপুর মুখের দিকে তাকাতে কেন যেন আবার সেই দিনকার সাইয়ারার ভয়ানক রূপটা চোখের সামনে ভেসে উঠছে। যাই হোক, এসব না ভাবাই হয়তো আমার জন্য বেটার হবে। আমি মাথার পেছনে হাত রেখে বললাম, ট্রাফিক জ্যাম বেশি ছিল। আচ্ছা ঠিক আছে, এর সাথে পরিচয় হয়নি। ও হলো আমার বাবার ফ্রেন্ড ছেলে রাজ। আজই লন্ডন থেকে এসেছে। 2 সপ্তাহ পর আমার আর রাজের বিয়ে ঠিক হয়েছে। এই নিউ কার্ড, বিয়ের কদিন আগেই তোমার পরিবার নিয়ে আসবে কিন্তু। স্যারের কথাগুলো যেন আমার মাথার ঠিক ওপর দিয়ে দ্রুত বেগে চলে গেল। মন আমার কেন জানি বারবার বলছে, কার্ডটি নিস না, চলেছে এখান থেকে। কিন্তু তারপরেও না চাইতেও স্যারের হাত থেকে কার্ডটি নিয়ে হৃদয় ভাঙার কষ্টগুলো লুকিয়ে হাসি দিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে। চোখের সামনে দিয়ে ছেলেটির সাথে চলে গেল সাইয়ারা। কিন্তু তাতে আমি কেনই বা কষ্ট পাচ্ছি? আমার তো খুশি হওয়ার কথা, আনন্দে উৎফুল্ল হওয়ার কথা। সব কিছু ছেড়ে আমার চোখ থেকে কেনই বা জল গড়িয়ে টপ টপ করে পড়ছে। বাসে চলে আসলাম। মায়ের হাতে কার্ডটি দিয়ে বললাম, 2 সপ্তাহ পর স্যারের বিয়ে। কদিন আগেই সেখানে উপস্থিত হতে হবে, তাই সবাই আগে থেকেই সব কিছু গুছিয়ে তৈরি হয়ে নিও। কথাগুলো বলে নিজের রুমে চলে আসলাম। চোখ দুটো বন্ধ করে দেয়ালের সাথে হেলান দিয়ে মেঝেতে বসে আছি। একটা কথাই ভাবছি, স্যার আর বিয়ের কথা শুনে আমি কেন কষ্ট পাচ্ছি। দুপুরে বোন আমার খাবার খেতে ডাকতে এসেছিল। আজ সে নিজের হাতে রান্না করেছে। বোন আমার অনেক খুশি, কিন্তু তাকে শেষমেশ মুখটা কালো করেই ফিরতে হয়, কারণ অনেক ডাকাডাকির পরেও আমি দরজা খুলিনি। রাতে ডাকতে এসেও সবাই ব্যর্থ হয়েছে। এত ডাকাডাকির পরেও আমি কারো কোনো কথার জবাব দিচ্ছিলাম না। পরের দিন সকালেও যখন দরজা খুলছিলাম না, তখন সবাই মিলে দরজা ভেঙে ভেতরে এসে দেখে আমি দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে মেঝেতে বসে আছি। সবাই আমাকে চারদিক দিয়ে ঘিরে ধরে এক একজন এক এক রকমের প্রশ্ন করছে, তবুও আমার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছিল না। এক সময় সবাই যখন পরামর্শ করলো আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার, তখন আমি মেঝে থেকে উঠে সবাইকে স্পষ্ট করে বলে দিয়ে আমার কিচ্ছু হয়নি, ঠিক আছি। দিন যতই যাচ্ছে আমার করুণ অবস্থা যেন কারো সহ্য হচ্ছিল না। কেউ কেউ ঠিক আন্দাজ করতে পেরেছে সাইয়ারার বিয়ে। কার্ড বাড়িতে নিয়ে আসার পর থেকেই আমার এমন অবস্থা। না আছে খাওয়ার, না আছে নাওয়া, চুপচাপ নিজের রুমে বসে থাকাটাই আমার কাজ। সাইয়ারার বিয়ের 2 দিন আগে তাদের বাড়িতে পরিবার নিয়ে হাজির হলাম। খুব সুন্দরভাবে আপ্যায়ন করে ঘরে তুলেছে আমাদের। রাতে ছাদে দাঁড়িয়েছিলাম, সেই সময় সাইয়ারাকে দেখতে পেলাম। আমার অপর প্রান্তের এক কোনায় দাঁড়িয়ে আছে চুপচাপ। কী ব্যাপার, এত রাতে মেয়ে হয়ে ছাদের এক কোনায় একাকি দাঁড়িয়ে আছে? ভয়টয় করে না নাকি? অতঃপর আমি সায়রার কাছে গিয়ে সায়রাকে অনেক ডাকাডাকির পরেও যখন দেখলাম কোনো শব্দ করছে না, তখন বাধ্য হয়ে সায়রার কাঁধে হাত রাখতে গিয়ে ও কেন যেন হাত রাখতে পারলাম না, কারণ আমার সেই অধিকার নেই। হয়তো সায়রার এই মুহূর্তে কথা বলার কোনো ইচ্ছেই নেই, বা আমার সাথে এখন কথা বলতে চাইছে না, তাই হয়তো চুপ করে দাঁড়িয়ে আছে। অতএব আর কিছু না ভেবেই আমাকে থাকার জন্য যে রুমটা দেওয়া হয়েছে সেই রুমে গিয়ে বুক ভরা চাপা দেওয়া কষ্টগুলো আঁকড়ে ধরেই ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে সায়রা ও রাজের সাথে অনেক ঘোরাঘুরি করেই তারা উভয়ে অনেক খুশি, কিন্তু খুশি নেই আমি। আজ রাত পেরিয়ে গেলেই কাল সায়রার বিয়ে। রুমে বসে আছি,
বুক ফাটা কষ্ট নিয়ে, কারণ এখন আর কিছুতেই সাহারার সামনে গিয়ে দাঁড়ানো আমার পক্ষে সম্ভব না। হঠাৎ পেছন থেকে বাবা আমার কাঁধে হাত রেখে বললেন, আমি জানি তুই শাহরিয়ারকে ভালোবেসে ফেলেছিস। কি বলছো বাবা? এটা সত্যি না। আমি কেন সাহারাকে ভালোবাসবো? মিথ্যা বলিস না, তোর চোখ মুখই স্পষ্ট বলে দিচ্ছে। তুই শুধু একবার বল বাবা, তারপর দরকার হলে আমি শাহরিয়ার পা ধরে বলবো সে যেন এই বিয়ে না করে। ছি বাবা, এসব কি বলছো তুমি? বাবা হয়ে ছেলের জন্য কেন এবার কারো সামনে মাথা নিচু করবে? আমি এটা কিছুতেই চাইবো না। আমার বাবা কারো সামনে মাথা নিচু করুক। আর এমনিতেই আমি সারাকে ভালোই বাসি না, ওকে শুধু আমার একজন ভালো ফ্রেন্ড ভাবি, জাস্ট আর কিচ্ছু না। তুমিও না কি যে বলো বাবা। অতঃপর বাবা চলে গেলেন। রুমের দরজা বন্ধ করে দিলাম আমি। বুকের ভেতরে অজস্র যন্ত্রণা হচ্ছে আমার। আজ নিজেকে আমি আর আটকাতে পারছি না। মনের অতল গভীরে লুকিয়ে থাকা কষ্টগুলো নিজের সামনে প্রকাশ করার সময় এসে গেছে। চোখ থেকে তো সে কখনই অনবরত অশ্রু ঝরছে। আমার জীবনটা কেন এত কষ্টের? নিয়তি কেন এত নিষ্ঠুর? প্রথমে সাইবাকে আমার থেকে কেড়ে নিয়েছে, আজ সায়রাকেও আমার থেকে কেড়ে নেওয়া হচ্ছে। ভাগ্য কেন প্রতিবার আমার সহায় হয় না? চোখের জল গড়িয়ে গড়িয়ে এক মনে কেঁদেই চলেছি আমি। থামার কোনো নাম গন্ধই এখন আমার নেই। হঠাৎ কারো বিকট চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। দ্রুত চোখ মুখ ভালো করে মুছে নিয়ে আর রুম থেকে বের হয়ে দেখি রাজ চিল্লাচিল্লি করছে। রাজকে ঘিরে দাঁড়িয়ে আছে অনেক মানুষ। তাদের মধ্যে সায়ারার বাবা যখন রাজকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাবা? তখন রাজ ভয়ে হচকুচিয়ে বলল, আঙ্কেল, সাইরার কিছু একটা হয়েছে। সাইরার সাথে দেখা করতে সাইরার রুমে গিয়ে তাকে না পেয়ে তখন ছাদে খুঁজতে আসে। তখন সাইরারকে ছাদে এক কোনায় দাঁড়িয়ে থাকতে দেখি। আমার অনেক ডাকাডাকির পরেও যখন কোনো শব্দ করছিল না, তখন আমি ওর কাঁধে হাত রাখা মাত্রই ও আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে আমার গলা চেপে ধরে। আমার আমার দম যেন সেই মুহূর্তে বন্ধ হয়ে আসছিল। বিশ্বাস করুন, আমি আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। তাই অনেক কষ্টে ছাদ থেকে পালিয়ে আসতে সক্ষম হই। আঙ্কেল, আমার খুব ভয় হচ্ছে। গতকাল রাতেও তো আমি সায়ারাকে একইভাবে চুপচাপ নীরবে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। আমিও তো অনেক ডাকাডাকি করেছিলাম। আমিও তো সায়ারার কাঁধে হাত রাখতে গিয়েও রাখিনি। যদি আমিও রাখতাম তাহলে আমারও কি এরূপ অবস্থা হতো? ভাবলেই গাটা শিরশির করে ওঠে। রাজের চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে না যে সে মিথ্যে বলছে। বেচারা হয়তো অনেক ভয় পেয়েছে, যা ওকে দেখলেই বুঝছে। রাজের কথা শুনে সবাই ছাদে গিয়ে দেখতে পেল সায়রা ছাদের এক পাশে অজ্ঞান হয়ে পড়ে আছে। সঙ্গে সঙ্গে সবার মাঝে যেন একটা আতঙ্কের সৃষ্টি হয়ে গেল। অতঃপর সায়রাকে সবাই ধরাধরি করে নিজের রুমে নিয়ে আসলো। সায়রার বাবা খুব চিন্তার মধ্যে আছে। তাকে দেখে এটাও মনে হচ্ছে তিনি কিছু লুকাচ্ছেন। মেয়ের পাশেই বসে বসে কাঁদছে মা। ডাক্তারকে ফোন দেওয়া হয়েছে, আসতে একটু দেরি হবে। আমি যখন সায়রার বাবাকে কিছু জিজ্ঞেস করতে যাব, তার আগেই রাজ বলে ফেলল, আচ্ছা আঙ্কেল, সাইরার কি হয়েছে? আপনাকে দেখে মনে হচ্ছে কিছু লুকাচ্ছেন। প্লিজ বলুন আমাকে, দয়া করে কিছু লুকাবেন না আমার কাছে। কাল আমাদের বিয়ে, আমার জীবনের প্রশ্ন। রাজের কথা শুনে সায়রার বাবা খানিকটা চুপ থাকার পর বললেন, আসলে সাইয়ারার মানসিক প্রবলেম আছে। সাইয়ারা তার বোন সাইবাকে খুব ভালোবাসতো। সাইবা না খেয়ে থাকলে সাইয়ারাও খেত না। সাইবা কাঁদলে তার সাথে সাইয়ারাও কাঁদতো। তারা দুজনেই এক ড্রেস পরে ঘুরে বেড়াতো। তাদেরকে দেখে চেনা খুব কঠিন হয়ে যেত যে কোনটা ঠিক কে। তারা দুজনের চলাফেরা, কথা বলার স্টাইল সব কিছুই এক ছিল। কিন্তু যেদিন সাইয়ারার থেকে সাইবা আলাদা হয়ে যায়, তখন সাইয়ারা খুব একা হয়ে পড়ে, ভেঙে পড়ে। আস্তে আস্তে নিজের মানসিক ভারসাম্যহীন পড়ে যায়। মাঝে মাঝে সাইয়ারা নিজেকে সাইবা মনে করে, এমন পাগলামি করে থাকে। ডাক্তার বলেছিল সাইয়ারাকে যত তাড়াতাড়ি পারি যেন বিয়ে দিয়ে দেই, কারণ তার এই মুহূর্তে একজন ভালো জীবনসঙ্গী প্রয়োজন, যে সাইয়ারার সুখে দুঃখে সবসময় পাশে থাকবে। তাহলে দ্রুত সুস্থ হওয়ার আস্থা আছে। সায়রার বাবার কথা শুনেই সেদিন রাজ আর কিছু বলল না, নিজের বাড়িতে চলে গেল। রাজের সায়রার বাড়ি পাশাপাশি।
হাওয়াতে আসতে যেতে কোনো প্রবলেম হয় না। পরের দিন সকালে সবার সামনে রাজ বিয়ে ভেঙে চলে যায়, কারণ তার মতে এমন মানসিক ভারসাম্যহীন মেয়েকে বিয়ে করা সম্ভব না। বিয়ে বাড়ি বলে ব্যাপার, লোকজনে ভরা, এমনিতেই স্যার আর বাবার সম্মান প্রায় যায় যায় অবস্থা। পরিশেষে স্যারের সাথে আমার বিয়ে হয়। সব জেনে শুনেও আমি সারাকে বিয়ে করি, কারণ আমি ওকে ভালোবাসি। কে কী বললো তা শোনার টাইম নেই। এসেছিলাম বিয়ে খেতে, যাচ্ছি বউ নিয়ে। আহা, ভাবতে মনটা আনন্দে ভরে যায়। আসার সময় নিজের বাড়ির ছাদে দাঁড়িয়ে আমাদের যাওয়ার দিকে তাকিয়েছিল রাজ। আমাদের বাড়িতে আসতে আসতে রাত প্রায় 10টা বেজে যায়, আর খুব অল্প সময়ের মধ্যেই আমাদের বাসর ঘরটা সাজিয়ে ফেলা হলো। সায়রাকে আমার বউ হিসেবে পেয়ে পরিবারের সবাই খুব খুশি। বাসর ঘরে প্রবেশ করলাম, যে ঘরে আমার দ্বিতীয় ভালোবাসার মানুষটি আমার অপেক্ষায় বসে আছে। আজ ভাগ্য আমার সহায় হলো। সাইবাকে না পেলেও সাইবার মতো দেখতে সায়রাকে পেয়েই আমি খুশি। হোক না সে কিছুটা মানসিক প্রবলেমে আছে, তাতে কি নিজের সর্বোচ্চ ভালোবাসা দিয়ে তাকে আমি সুস্থ করার চেষ্টা করব। বিয়ের 5 মাস অতিবাহিত হলো আমাদের। এখন সায়রা পুরোপুরি সুস্থ। আমাদের বৈবাহিক জীবনটা বর্তমানে খুব ভালোভাবেই যাচ্ছে। তবে এই 5 মাসের মধ্যে তাকে প্রায় সময়ই নীল শাড়ি পরা দেখা যেত, যে শাড়িটা আমি সায়বাকে ভালোবাসার উপহার হিসেবে দিয়েছিলাম। কিন্তু এটা তার কাছে দেখাতে খুব একটা অবাক হয়নি, কারণ সায়রা হয়তো শাড়িটা সাইবার সেই বান্ধবীর কাছ থেকেই নিয়েছে। তা যাই হোক, যখনই সায়রাকে নীল শাড়ি পরনে দেখতে পেতাম তখনই তাকে অস্বাভাবিক লাগতো। অর্থাৎ সায়রা তখন নিজেকে সাইবা মনে করত। এর জন্য অনেকবার নীল শাড়িটা লুকিয়ে রেখেছিলাম, তারপরেও কোনো লাভ হয়নি। কারণ যে করেই হোক নীল শাড়িটা সে খুঁজে বের করে ফেলতই। কিন্তু এখন সায়রা সম্পূর্ণ সুস্থ। গভীর রাতে হঠাৎ যখন আমার ঘুম ভেঙে যায় তখন দেখতে পেলাম সায়রা আমার পাশে নেই। আশ্চর্য, এত রাতে সায়রা কোথায় গেল? ওয়াশরুম সহ রুমের এদিক ওদিক খুঁজেও যখন পেলাম না, তখন ব্যালকনির দিকে পা বাড়ালাম, কারণ রুমের বাইরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না যদি রুমের দরজা ভেতর থেকেই বন্ধ থাকে। অতএব ব্যালকনিতে গিয়ে দেখতে পেলাম সে নীল শাড়ি পরে এক কোনায় দাঁড়িয়ে আছে। তার মানে কি সায়রা আবার নিজেকে সাইবা মনে করছে? তাহলে কি এখনও সায়রা সুস্থ হয়নি? ভয়ে ভয়ে সায়রার কাঁধে হাত রাখতেই সায়রা পেছনে ফিরে তাকিয়ে আমাকে দেখতে পেয়ে স্বাভাবিকভাবে বলল, কি হলো, এভাবে তাকাচ্ছ কেন? তুমি কি সত্যিই ঠিক আছো? হ্যাঁ, ঠিক আছি। আমার আবার কি হবে? তাহলে এত রাতে এখানে কি করছো? ভালো লাগছিল না, তাই ভাবলাম একটু বেলকুনিতে দাঁড়িয়ে থাকি, হালকা হালকা বাতাসে যদি মন ভালো হয়ে যায় তাই। তাই বলে এত রাতে? হ্যাঁ, তো কি হয়েছে, আমি ভয় পাই নাকি? আচ্ছা, এখন রুমে আসো। কথাটা বলেই আমি সেখান থেকে রুমে আসার কিছুক্ষণ পর সায়রা এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। বুঝলাম না কাহিনী কি, হঠাৎ কি হলো? সায়রা তো নিজে থেকে আমাকে কখনো জড়িয়ে ধরে না। অবশ্য আমাকে প্রতিবার নিজে থেকে জড়িয়ে ধরতে হয়। পরের দিন সকালে আমার রুমের সিসি ক্যামেরা চেক করে তেমন কিছু একটা অস্বাভাবিক জিনিসে দেখতে পেলাম না, কিন্তু শেষে যখন সায়রা আমাকে এসে জড়িয়ে ধরেছিল তখন তার মুখে এক অদ্ভুত হাসি দেখতে পেলাম, যে হাসির ভেতরে লুকিয়ে থাকা কেন জানি অনেক রহস্যের ঘ্রাণ পাচ্ছি আমি। গল্পটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, এবং আমাদের গল্পগুলো নিয়মিত শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।
গল্পটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এবং আমাদের গল্পগুলো নিয়মিত শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।